চোখের সামনে দিয়ে পাচার হচ্ছে ট্রিলিয়ন ডলারের অমূল্য সম্পদ। সমুদ্রের উপরিভাগে সীমানারক্ষীদের করা পাহারা, অথচ মাটির হাজার ফুট নিচ দিয়ে নীরবে চলছে শতাব্দীর সবচেয়ে সুপরিকল্পিত এবং লোমহর্ষক এক মেগা ডাকাতি। দর্শক, গত ১.৫ দশক ধরে বঙ্গোপসাগরের বুকে বাংলাদেশ অংশে কোনো ধরনের দৃশ্যমান পাইপলাইন বা ড্রিলিং রিগ বসানো হয়নি, কিন্তু প্রতিবেশী দেশগুলো ঠিকই তাদের নিজস্ব সীমানার ভেতর অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের সংরক্ষিত গ্যাস শুষে নিচ্ছে। দীর্ঘ ১৪ বছর পর অবশেষে ঘুম ভেঙেছে বাংলাদেশের। কিভাবে ভূগর্ভস্থ সীমানায় অদৃশ্য পথ ব্যবহার করে এই লুণ্ঠন চলছিল, কেন বিগত সরকারগুলো সমুদ্র বিজয়ের বিশাল আনন্দ মিছিল করার পরেও গ্যাস উত্তোলনে পুরোপুরি নীরব ছিল, আর সবচেয়ে বড় প্রশ্ন, কিভাবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সাথে এক অভাবনীয় কৌশলগত চুক্তির মাধ্যমে ভারতের এই ১৪ বছরের জমানো মেকানিজম ভেঙে চুরমার করে দিয়েছেন। দর্শক, সমুদ্রের উপরিভাগে মানচিত্রের রেখা টানা যায়, কিন্তু মাটির হাজার ফুট নিচে কংক্রিটের দেয়াল বা কাঁটাতারের বেড়া দেওয়া অসম্ভব। এই নিরেট প্রাকৃতিক সীমাবদ্ধতাকেই নিজেদের সবচেয়ে বড় হাতিয়ার বানিয়েছে নয়াদিল্লি এবং নেপিদাও অর্থাৎ মিয়ানমার। তারা বাংলাদেশের সীমানার ঠিক গা ঘেঁষে দানবীয় সব ড্রিলিং রিগ এবং হাই ক্যাপাসিটি পাম্প স্থাপন করে। এখানে পদার্থবিজ্ঞানের একটি অত্যন্ত মৌলিক সূত্র কাজ করেছে। গ্যাস বা তরল পদার্থ সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ বা শূন্য স্থানের দিকে তীব্র বেগে ধাবিত হয়। ভারত এবং মিয়ানমার যখন তাদের সীমান্ত থেকে বিরামহীনভাবে বিপুল পরিমাণ গ্যাস উত্তোলন শুরু করে, তখন মাটির নিচে এক বিশাল ভ্যাকুয়াম বা শূন্য স্থানের সৃষ্টি হয়। এর ফলে বাংলাদেশের সীমানায় থাকা সংরক্ষিত গ্যাস স্বয়ংক্রিয়ভাবেই সেই শূন্য স্থান পূরণের জন্য বর্ডারের ওপারে প্রতিবেশীদের পাইপলাইনের দিকে ছুটে চলে। ভূতাত্ত্বিক বিদ্যায় একে বলা হয় ডাইরেকশনাল বা স্ল্যান্ট ড্রিলিং। যারা আন্তর্জাতিক ইতিহাস সম্পর্কে খোঁজ খবর রাখেন তারা খুব ভালো করেই জানেন যে ১৯৯০ সালে উপসাগরীয় যুদ্ধের মূল কারণ ছিল এই প্রযুক্তি। সে সময় ইরাকের রুমাইলা তেল ক্ষেত্রে সীমান্ত ঘেঁষে কুয়েত মাটির নিচ দিয়ে এভাবেই তেল চুরি করেছিল। এই চুরির জবাব দিতেই সাদ্দাম হোসেন সরাসরি সামরিক অভিযান চালিয়েছিলেন। আজ ৩ দশক পর বঙ্গোপসাগরের তলদেশে ঠিক রুমাইলা মডেলেরই এক নীরব এবং আধুনিক সংস্করণ বাস্তবায়ন করে চলেছে ভারত। দর্শক, এই নীরব ডাকাতি হঠাৎ করেই শুরু হয়নি। এটি ছিল দীর্ঘ ১৪ বছর ধরে অত্যন্ত সতর্কতার সাথে বোনা এক ভয়ঙ্কর ভূরাজনৈতিক জালের ফসল। ২০১২ সালে আন্তর্জাতিক আদালতে সমুদ্র সীমানা নির্ধারণী রায়ে বাংলাদেশ এক ঐতিহাসিক বিজয় অর্জন করে। পুরো দেশ যখন এই বিজয় নিয়ে উল্লাসে মেতেছিল, ঠিক তখনই অত্যন্ত সুকৌশলে বাংলাদেশের জ্বালানি খাতের ভবিষ্যৎকে গলা টিপে হত্যা করার প্রক্রিয়া শুরু হয়। সমুদ্র জয়ের পরপরই বাংলাদেশের বঙ্গোপসাগরের দুটি অত্যন্ত সম্ভাবনাময় ব্লকের ইজারা সরাসরি তুলে দেওয়া হয়, আর এটি তুলে দেওয়া হয় ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ONGC এবং অয়েল ইন্ডিয়া লিমিটেডের হাতে। এরপর কেটে গেছে দীর্ঘ ১৪টি বছর। কিন্তু বিস্ময়কর এবং হতাশাজনক সত্য হলো, এই দীর্ঘ সময়ে ভারতীয় কোম্পানিগুলো বাংলাদেশের সীমানায় ১ ঘনফুট গ্যাসও উত্তোলন করেনি। তারা কোনো সার্ভে বা অনুসন্ধান কাজেও সেভাবে মোটেও এগোয়নি। আর এখানে কোনো প্রযুক্তিগত বা আর্থিক সীমাবদ্ধতা ছিল না। ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি ছিল নয়াদিল্লির সাউথ ব্লকের একটি সুনির্দিষ্ট এবং অত্যন্ত চতুর ব্লুপ্রিন্ট। তাদের মূল লক্ষ্যই ছিল বাংলাদেশের গ্যাস ক্ষেত্রগুলোকে ইজারার নামে আটকে রেখে অকেজো করে দেয়া। কারণ বাংলাদেশ যদি নিজেদের পাশ থেকে পাম্প চালু করত, তবে গ্যাসের সেই উচ্চচাপের ভারসাম্য বজায় থাকত এবং গ্যাস স্থানান্তর হতো না। কিন্তু ভারত অত্যন্ত সুকৌশলে বাংলাদেশের ব্লকগুলো জিম্মি করে নিজেদের কৃষ্ণা গোদাবরী বেসিন থেকে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে নিয়ে যাচ্ছে। আর বাংলাদেশ ছিল ঘুমন্ত পাহারাদার, আর তারা ছিল নীরব লুটেরা। এই ভূরাজনৈতিক ষড়যন্ত্রের সাথে যুক্ত হয়েছিল আন্তর্জাতিক এনার্জি জায়ান্ট বা বহুজাতিক কোম্পানিগুলোর সন্দেহজনক আচরণ। গত কয়েক দশকে বাংলাদেশ অন্তত ৬ থেকে ৭টি আন্তর্জাতিক দরপত্র বা টেন্ডার সম্পূর্ণ রহস্যময় কারণে বাতিল করে দিয়েছে। কখনো আমেরিকান কোম্পানি কনকোফিলিপস, আবার কখনো দক্ষিণ কোরিয়ার পাসকো দায়ু নানা ধরনের অযৌক্তিক শর্ত এবং টালবাহানা করে চুক্তির মাঝপথ থেকে সরে দাঁড়ায়। এর চূড়ান্ত ফলাফল ছিল অত্যন্ত ভয়াবহ। বাংলাদেশকে নিজস্ব জ্বালানি শূন্য করে রাখা এবং বিদেশি আমদানির উপর পুরোপুরি নির্ভরশীল করে তোলা।
এটি ছিল তাদের মূল উদ্দেশ্য। নিজেদের গ্যাস তুলতে না পারার এই চরম ব্যর্থতার খেসারত আজ দিতে হচ্ছে দেশের 18 কোটি মানুষকে। গ্যাস সংকটের কারণে বাংলাদেশকে এখন প্রতি বছর আন্তর্জাতিক বাজার থেকে বিপুল পরিমাণ দামে এলএনজি বা তরলীকৃত গ্যাস কিনতে হচ্ছে। হিসাব করলে দেখা যায় শুধুমাত্র এই এলএনজি আমদানির পেছনেই প্রতি বছর দেশের কোষাগার থেকে বেরিয়ে যাচ্ছে প্রায় 60,000 কোটি টাকা। একটু ভেবে দেখুন দর্শক, যে বিপুল পরিমাণ অর্থ দিয়ে দেশের স্বাস্থ্য খাত, শিক্ষা এবং পুরো অবকাঠামোগত চেহারা বদলে দেয়া যেত, সেই অর্থ কেবল নতজানু পররাষ্ট্রনীতি এবং নয়াদিল্লির পাতা ফাঁদে পা দেবার কারণে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। গ্যাসের অভাবে দেশের বৃহৎ শিল্প কারখানাগুলো ধুঁকছে, গার্মেন্টস থেকে শুরু করে সিমেন্ট কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, আর এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। জ্বালানি খাতের এই দাসত্ব এবং কর্পোরেট মাফিয়াদের জিম্মি দশা থেকে কিভাবে একটি রাষ্ট্র আত্মমর্যাদা নিয়ে বেরিয়ে আসতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ হলো ইরান। পশ্চিমা বিশ্বের রক্তচক্ষু এবং দশকের পর দশক ধরে চলা ভয়ঙ্কর সব অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে তেহরান যেভাবে চূর্ণ বিচূর্ণ করেছে তা গোটা বিশ্বের জন্য এক চরম শিক্ষা। ইরান কখনোই তাদের জাতীয় সম্পদ কোনো বিদেশি পরাশক্তির বা কর্পোরেট মাফিয়াদের হাতে ইজারা দেয়নি। শত বাধা সত্ত্বেও তারা নিজস্ব প্রযুক্তি উদ্ভাবন করেছে এবং নিজেদের সম্পদের উপর পূর্ণ সার্বভৌমত্ব রক্ষা করেছে। ঠিক এই ইরানি মডেলের এক সফল এবং আগ্রাসী প্রয়োগ আমরা দেখেছি বঙ্গোপসাগরের আরেক পারের দেশ মিয়ানমারের ক্ষেত্রে। সামরিক অভ্যুত্থানের পর পশ্চিমা বিশ্ব যখন নেপিদোর উপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করে এবং শেভরন বা টোটাল এনার্জির মতো আমেরিকান ও ইউরোপীয় কোম্পানিগুলো পাত্তারি গুটিয়ে পালিয়ে যায়, তখন মিয়ানমার সরকার বিন্দুমাত্র ভয় পায়নি। তারা পশ্চিমা হুমকিতে মাথা নত না করে অত্যন্ত সাহসিকতার সাথে সরাসরি হাত মেলায় চীনের সাথে। বেইজিংয়ের বিশ্ববিখ্যাত জ্বালানি কোম্পানি সিএনওওসি এবং সিএনপিসি এর অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মিয়ানমার পুরো বঙ্গোপসাগরের ভূরাজনৈতিক হিসেব নিকেশ পাল্টে দেয়। চীনা প্রযুক্তির সরাসরি উপস্থিতির ফলাফল রীতিমতো অবিশ্বাস্য। 2026 সালের জুনের মধ্যেই মিয়ানমার তাদের বিভিন্ন গভীর সমুদ্র ব্লক থেকে মোট 109 ট্রিলিয়ন ঘনফুট তরল গ্যাসের সন্ধান নিশ্চিত করার ঘোষণা দিয়েছে। মিয়ানমারের এই সাফল্য প্রমাণ করে যে পরাশক্তির হুমকিতে গুটিয়ে না থেকে সঠিক এবং শক্তিশালী মিত্র নির্বাচন করতে পারলেই সমুদ্রের বুক চিরে ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পদ নিজেদের ঘরে তোলা সম্ভব। 14 বছরের এই পুঞ্জীভূত ক্ষোভ, লুণ্ঠন এবং দিল্লির সাজানো ছক ভেঙে চুরমার করতে এবার দৃশ্যপটে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক প্রশাসনের পররাষ্ট্র এবং জ্বালানি নীতির মূল ভিত্তি হল সরাসরি এবং আপোষহীনভাবে বাংলাদেশ ফার্স্ট বা সবার আগে বাংলাদেশ স্বার্থ। এতদিন আমেরিকা ও ভারতের প্রচ্ছন্ন হুমকিতে চীনের বিশ্বমানের প্রযুক্তি ভিত্তিক কোম্পানিগুলোকে বাংলাদেশের সমুদ্র সীমায় কাজ করতে দেয়া হয়নি। এই অলিখিত নিষেধাজ্ঞা এবং মনস্তাত্ত্বিক বাধা চিরতরে উপড়ে ফেলতে তারেক রহমান চীনের সাথে এক ঐতিহাসিক এবং মেগা মাস্টার প্ল্যান হাতে নিয়েছেন। বেইজিংয়ের সাথে এই চুক্তির মূল উদ্দেশ্যই হল বঙ্গোপসাগরে ভারতীয় একচেটিয়া আধিপত্যের কবর রচনা করা এবং অতি দ্রুততম সময়ের মধ্যে নিজেদের সমুদ্র সীমা থেকে গ্যাস উত্তোলন শুরু করা। দর্শক, বঙ্গোপসাগরের তলদেশে থাকা বাংলাদেশের নিজস্ব গ্যাসে অন্য কোনো দেশের খবরদারি আর এক মুহূর্তের জন্য বরদাস্ত করবে না বাংলাদেশ। একটি ভূকৌশলগত থ্রিলার আজ তার চরম ক্লাইম্যাক্সে এসে পৌঁছেছে। সাউথ ব্লক হয়তো ভাবছে তারা নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনবে, কিন্তু দাবার বোর্ডে এখন চলছে বাংলাদেশের খেলা। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশ থেকে ভারতের এই গ্যাস চুরিকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশ কেন এতদিন এই বিষয়টি খুঁজেই পায়নি? বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট প্রশাসন সম্পর্কে আপনার এই মতামত কি? কমেন্টে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।